গত ক্লাসে শেষ করছিলাম কোথায়? মনে পড়ে যে আমরা গত ক্লাসে কোথায় শেষ করছি? দাদা এভিডেন্স এক শেষ করে আজকে পেনাল কোড করার কথা ছিল। ওকে, আজকে আমরা পেনাল কোড করবো। ওকে, আমরা একটু ওয়েট করি, সবাই আসুক, এর মধ্যে একটু আলোচনা করি আপনাদের সাক্ষ্য হয় না কোনো প্রবলেম আছে কিনা। সবাই আস্তে আস্তে একটু আলোচনা করি। দাদা লাস্টের ওই যে আপনার 146 থেকে সাক্ষ্য হয় না, 146 থেকে বোধহয় লাস্ট পর্যন্ত একটু কম বোঝা গেছে, কারণ ওই দিন একটু নেটে প্রবলেম ছিল। যদি একটু আলোচনা করতেন আর কি 146 থেকে আর কি। দাদা 146 যেটা বলছে, আমরা এই জেরাতে কি ধরনের প্রশ্ন করতে পারবো? যেমন আমরা যদি অর্ডার অফ এক্সামিনেশন বলি বা সাক্ষ্য গ্রহণের ধাপ বলি, তো সেই সাক্ষ্য গ্রহণের ধাপে 3টা ধাপ আছে। একটা হচ্ছে যে এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি। আচ্ছা, একটু যারা আছেন সবার উদ্দেশ্যে একটু বলি যে মানে টাকা কেন্দ্রিক মেসেজ আমার বারবার দিতে বিরক্ত লাগে। তো মানে যে কদিনই থাকবেন, মানে প্রথমত টাকা চেয়েও পাই না, এটা এটা খুবই বিরক্তিকর। এক হচ্ছে যে আপনার সমস্যা থাকতে পারে, আমাকে বলবেন, যেমন 6-7 জন বলছেন, নো প্রবলেম। মানে এটা কেমন না বিষয়টা, তখন মনে করেন যে মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা যাই হোক, কারণ মনে করেন যে এটা আমার একটা জীবিকার অংশ, হ্যাঁ, জীবিকার অংশ। এখন আমি এই সময় অন্য জায়গায় দিলেও তো নিতে পারতাম। তো সেই বিষয়টা মনে হয় যে কনসিডার করা দরকার। সকলের উদ্দেশ্যেই বললাম। ওই যে এবার এখন একটু লকডাউন চলে, তো এই জন্য দেখা গেছে যে বিকাশের না না দোকান না টোকান। না 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 না, সেটা না। আমি তো ভাই মানুষ, আমাকে বললেই তো হয় যে আপনি হ্যাঁ হ্যাঁ, বলবেন না তারপর কিছু না, চুপচাপ থাকবে, বিষয়টা কেমন না? যেমন ওই যে আমি যে পি পি লিখে রাখছি, মানে তারা বলছে দাদা প্রবলেম, 2 দিন সময় লাগবে, এটা সেটা বলছে, তো সমস্যা নাই তো। আচ্ছা ঠিক আছে ওকে, দাদা। কারণ হচ্ছে আমি নির্দিষ্ট সংখ্যক ছাড়া তো পড়াবো না। একটা ব্যাচ ব্যাচ থেকে 15-20 হাজার টাকা না হলে আমি সেই ব্যাচ কন্টিনিউ রাখতে পারবো না। এটা এটা একটা বিষয়। সবারই তো সবার একটা চিন্তা ভাবনা আছে না। যাই আপনারা কিছু মানে মনে কষ্ট নিয়েন না, পেমেন্ট ক্লাস তো পেমেন্ট ক্লাস, এটা হচ্ছে একটা বিষয়। আর আর ক্লাসের মান না পরিবর্তন হবে, অনেক কিছু চেঞ্জ হবে। আমি আপনাদের জন্য বাসায় লেখালেখি করতেছি, শীট রেডি করতেছি। না দাদা, তো আপনার জায়গা থেকে আপনি ঠিক আছেন। ওকে। আর আমি তো 5 জন নিয়ে ক্লাস করবো না, কখনই করবো না, 6 জন নিয়ে কখনই ক্লাস করবো না। হ্যাঁ হ্যাঁ এরকম। অবশ্যই। এখন এই টাইমটা আমি অন্য একটা মেসে দিব, আমারই একটা পোস্ট পেলে 20-25 জন হয়ে যায়। তো আমার তো এখানে তো বারবার চেয়েছে টাকা পয়সা চাওয়াটা মানে আনইজি লাগে, বুঝছেন? হম কারণ হম, আমিও না তো তা তো। আমিও নিজে একটা টার্গেট রাখি যে আমি 10 তারিখের মধ্যে টাকাটা পাবো, আমি এটা এটা করবো, এটা এটা করবো। এখান থেকে আমার 1,60,000 টাকা, 1,70,000 টাকা আমার ব্যাস থেকে আসবে, কোম্পানির স্টাফদের বেতন দেবো, এটা করবো সেটা করবো, বাড়িতে পাঠাবো। মানে একটা হিসাব নিকাশ আছে না, পার্সোনাল। হ্যাঁ দাদা, এটা ওই হচ্ছে 10 তারিখটা একটু ঠিক আছে, কারণ ওই অনেকে দেখা গেছে স্যালারিও পায় না 10 তারিখ। না না না, তারিখ মনে করেন 1 তারিখ, সমস্যা নেই, বাট আমার বললে তো সমস্যা নেই। হম হম, না কিন্তু অবশ্যই বলতে হবে। তাহলে তো তাহলে তো আমি ধার করে চলবো মানুষের কাছ থেকে, সমস্যা নেই। একভাবে না একভাবে আমি চলবো, বাট অনিশ্চিত একটা জায়গায় তখন মানে খারাপ লাগে, আর বারবার বলাটা উচিত না। ওকে, যাই হোক আপনারা মনে কষ্ট নিয়েন না। না 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 না, ঠিক আচ্ছা, আছে। আমরা সেকশন 146 146 এ বলছে যে এই যে আমরা অর্ডার অফ এক্সামিনেশন দেখি, সাক্ষ্য গ্রহণের পর্যায় দেখি বা ধাপ দেখি, সেখানে আমরা 3টা স্টেজ পাই, 9 ভাই, সেখানে আমরা 3টা ধাপ পাই। একটা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি। আর একটা পাই হচ্ছে, তারপরে এটা হচ্ছে ক্লোজ এক্সামিনেশন, জেরা পাই। তারপর হচ্ছে রি এক্সামিনেশন ইন চিফ বা পুনঃ জবানবন্দি। খেয়াল করেন যে এক্সামিনেশন ইন চিফ বা জবানবন্দিতে যে কাজ করা হয়, সেই কাজ কি পুনঃ জবানবন্দিতে করা হয়? বা জবানবন্দিতে যে কাজ করা হয় সেই কাজ কি জেরাতে করা হয়? না, একটার ফাংশনই আলাদা আলাদা, এই কারণে নামগুলো আলাদা আলাদা।
জবানবন্দিতে কি করা হয়? জবানবন্দিতে নিজের সাক্ষীর কাছ থেকে জানতে চাওয়া হয়, যে পক্ষ সাক্ষীদেরকে ডাকে সেই পক্ষই সাক্ষীদের কাছে জানতে চায়। জেরায় কি করে? বিপরীত পক্ষ প্রশ্ন করে। আর পুনঃ জবানবন্দিতে কি করে? এই যে জেরা গেল, জবানবন্দি গেল, মানে মূলত জেরার উপরে যে কথাবার্তা হয়েছে সেটার উপরে আবার নিজের সাক্ষীর কাছ থেকে শুনতে চায়। তার মানে এই যে তিনটা পর্যায় আছে, তিনটা স্টেজ আছে, তিনটা স্টেজের কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে, আলাদা আলাদা অ্যাক্টিভিটিস আছে, একটা ধরন বলে দেওয়া আছে যে এভাবে এভাবে পরিচালিত হবে, ঠিক না? তো 146 যেটা বলছে, আপনি জেরার সময় কি কি প্রশ্ন করতে পারবেন, জেরার সময় কোন কোন বিষয় মাথায় রেখে আপনি প্রশ্ন করতে পারবেন। যেমন সেখানে বলে দিছে, আচ্ছা জেরার সময় প্রশ্ন করবে কে? তো আমরা সবাই জানি অ্যাডভার্স পার্টি, অপোজিট পার্টি, বিরুদ্ধ পক্ষ প্রশ্ন করবে। এখন বিরুদ্ধ পক্ষ প্রশ্ন করবে, তার মানে কি যে কোনো প্রশ্ন সে করতে পারবে ক্রস এক্সামিন করার সময়, জেরার সময়? না, সেখানে তো যে কোনো প্রশ্ন করতে পারবে না। তাইলে তাকে কি ধরনের প্রশ্ন করতে হবে? সে প্রশ্ন করতে হবে যে টু টেস্ট, মানে টু টেস্ট দা উইটনেসেস ভেরাসিটি। ভেরাসিটি হচ্ছে সত্যবাদিতা, ভেরাসিটি হচ্ছে এটাকে আমরা একত্রে বিশ্বাসযোগ্যতা বলতে পারি, একত্রে সত্যবাদিতা বলতে পারি। হচ্ছে যে এই সাক্ষী আসলে সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে, এই সাক্ষী সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে। তার মানে আমি আমার বিপরীত পক্ষের সাক্ষীকে এমন ভাবে প্রশ্ন করতে পারবো যে প্রশ্নের মাধ্যমে সে যে কথাগুলো বলছে তার সত্যতা যাচাই করার জন্য। তার মানে আপনাকে বলেই দিছে যে ক্লোজ এক্সামিনে আপনি কি প্রশ্ন করতে পারবেন, সত্যতা যাচাই করার জন্য যে প্রশ্ন করা দরকার সেই প্রশ্নগুলো করতে পারবেন। তারপরে বলছে, এখন প্রশ্ন হচ্ছে আপনি তার ক্যারেক্টার নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন, তার ক্যারেক্টারের হানি ঘটে এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন। আপনি তাকে বলতে পারবেন যে আপনি তাকে বলতে পারবেন যে যে আপনার তো নিজের চরিত্রে ঠিক নাই, তাহলে আপনি যে সত্য কথা বলেন এটা তো গ্রহণযোগ্য না, বা এটা তো হতে পারে না। মানে জেরাতে যেভাবে কোশ্চেন প্যাটার্নটা থাকে ঠিক সেইভাবে প্রশ্ন করবে। 9 বাই 146 কি মোটামুটি ক্লিয়ার? জি জি দাদা, ক্লিয়ার ক্লিয়ার। এবার হচ্ছে 146 এর পরে আমরা পড়ছিলাম সম্ভবত যতটুকু মনে পড়ে যে 154 and 155। 154 এ তো আমরা জানি যে হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষীর কথা আলোচনা করা হচ্ছে। বৈরী সাক্ষী কার? মানে আমার বন্ধু যখন শত্রু হয়ে যায়, তার মানে আমি আমার সাক্ষীদেরকে ডাকলাম আমার পক্ষে বলার জন্য, আমি আমার সাক্ষীদেরকে ডাকলাম আমার পক্ষে বলার জন্য, সে এখন আমার বিপক্ষে অবস্থান করে কথা বলছে, মনে হচ্ছে যে সে বিপরীত পক্ষের সাক্ষী, এরকম মনে হচ্ছে, এই ধরনের সে আচরণ করতেছে। এই ধরনের আচরণ করে বলেই সে কি হয়ে যায়? সে হয়ে যায় মানে এনিমি, শত্রু হয়ে যায়, শত্রুর মতো হয়ে যায়। মানে এটাকে বলছে হোস্টাইল উইটনেস। এখন প্রশ্ন থাকে না, ইংরেজিতে হোস্টাইল বলতেছে। হ্যাঁ, এখন প্রশ্ন থাকে না যে যে আচ্ছা যখন সে হোস্টাইল হয়ে যায় সে কি তখন আমার থাকে? না, সে তখন আমার থাকে। মানে বিষয়টা এরকম যে আমি তাকে ভালোবেসে বউ বানায় আনলাম, সে আমার ঘরে আইসা অন্য পুরুষের প্রশংসা করে, বিষয়টা সেরকম। তাকে আমি বন্ধু ভেবে আমার সাক্ষী হিসেবে নিয়ে আসলাম, সে আদালতে আইসা আমার বিপক্ষে কথা বলতেছে, তখন আমি আদালতের পারমিশন দিই, আদালত যদি পারমিশন দেয় তখন আমি তাকে ক্রস এক্সামিন করতে পারবো। তার মানে আমরা এটা কি বলতে পারি যে আচ্ছা বলেন তো যে নিজের সাক্ষীকে জেরা করা যায় কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ। নিজের সাক্ষীর চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা যায় কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। নিজের সাক্ষীর বিরুদ্ধে অভিযোগ তোলা যায় কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। নিজের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে
প্রশ্ন তোলা যায় কিনা বা সন্দেহ পোষণ করা যায় কিনা। হ্যাঁ, নিজের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ভঙ্গ করার জন্য বিপরীত পক্ষের মতো প্রশ্ন করা যায় কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ কি? কারণ হচ্ছে একটাই, সে তখন হোস্টাইল হয়ে যায়। 154 এখন 154 এবং 155 বলছে যে আপনি ক্রেডিবিলিটি অফ দ্য উইটনেস, ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা অফ উইটনেস, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন। এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে এখানে কি শুধুমাত্র অ্যাডভার্স পার্টি প্রশ্ন করবে, শুধুমাত্র বিরুদ্ধ পক্ষই প্রশ্ন করবে, নাকি যে সাক্ষীদেরকে ডাকবে সেও প্রশ্ন করতে পারবে? এখানে দুই পক্ষই প্রশ্ন করতে পারবে। এখানে বাদীও পারবে, বিবাদীও পারবে। কেন পারবে? কারণ বাদীর সাক্ষী, কারণ এক পক্ষের সাক্ষী তো যখন আসতেছে, যে পক্ষ সাক্ষীকে ডাকতেছে, সাক্ষী আহ্বানকারী পক্ষ, সেই পক্ষের সাক্ষী তো উল্টো আচরণ করতেছে। তার মানে সে তাকে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে। ক্রেডিবিলিটি, ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা নিয়ে, বিশ্বাসযোগ্যতা এটা নিয়ে ইমপিচ করতে পারবে, প্রশ্ন তুলতে পারবে, অভিযোগ করতে পারবে, অভিশংসন করতে পারবে। কেন পারবে? কারণ অ্যাডভার্স পার্টিতে আমি বিপরীত পক্ষের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন তুলি, আমার নিজের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়েও তেমন ভাবে আমি প্রশ্ন তুলতে পারবো। কারণ আমার নিজের সাক্ষী তখন তো আমার নিজের সাক্ষী নাই, সে তো আমার মতো করে আচরণ করতেছে না, সে তো অন্যের মতো করে আচরণ করতেছে। এটা হচ্ছে 154 এবং 155। নাইম ভাই মোটামুটি ক্লিয়ার? ক্লিয়ার দাদা, ক্লিয়ার দাদা। এরপরে এই আমরা আর লাগবে না, এরপরে আমরা আরেকটা সেকশন পড়ছিলাম 157। আচ্ছা, আমাদের সেকশন জানা একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, আমি সেগুলো দেখাবো, মানে বোর্ডে ক্লাস হবে। তো সেকশন জানার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ধারা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, ধারা থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে এবং কিভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে সেটা আমি প্রপারলি দেখাবো। হ্যাঁ, কিভাবে প্রশ্ন লিখতে হবে সেটা আমি দেখাবো, বোর্ডে দেখাবো। কিন্তু আপাতত আমরা এটা জানি যে কিভাবে প্রশ্ন হতে পারে এবং উত্তরটা কিরকম হতে পারে, বা প্র্যাকটিক্যালি আমি বোর্ডে দেখাবো। আচ্ছা, এখন মূলত একটা ধারাকে আমরা ভালোভাবে জানবো, ওই ধারা কেন্দ্রিক কিভাবে প্রশ্ন হতে পারে সেটা আমরা আলোচনা করে যাচ্ছি। হ্যাঁ, ওকে। 157 এর সাথে সেকশন 145 এর একটা মিল আছে। তো 145 এ বলছে যে একজন সাক্ষী মনে করেন যে ওরা রিটেন স্টেটমেন্ট দিছে, মানে লিখিতভাবে কোনো একটা সাক্ষ্য দিছে। সে যখন পরবর্তী সময় সাক্ষ্য দিতে আসবে বা পরবর্তী সময়ে তার ওই লিখিত রিটেন স্টেটমেন্টের উপরে, রিটেন ডকুমেন্টের উপরে প্রশ্ন করা যায়, ডকুমেন্টের উপরে প্রশ্ন করা যাবে। ক্লিয়ার? ওকে, বাদন ভাই একটু মিউট করে রাখে না। তো আপনার 157 এর সাথে তারা 157 এর সাথে 145 এর পার্থক্য থাকে। পার্থক্যটা হচ্ছে 157 এ বলছে আপনার সাক্ষী মৌখিক ভাবে দিয়ে থাকুক অথবা লিখিত ভাবে দিয়ে থাকুক, মৌখিক ভাবে দিয়ে থাকুক বা লিখিত ভাবে দিয়ে থাকুক, সেটার উপর আপনি সাক্ষীকে জেরা করতে পারবেন। আর 145 এ বলছে আপনার লিখিত স্টেটমেন্টের উপরে, রিটেন স্টেটমেন্টের উপরে। মোটামুটি নাইম ভাই ক্লিয়ার? ওকে, আমরা এখন আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল পেনাল কোড, দণ্ডবিধি, সেখানে চলে যাই। তারপরে বলেন যে আমাদের পুরো হোল সাক্ষ্য আইনের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই পুরো সাক্ষ্য আইনের উপরে কিন্তু আমাদের শুক্রবারে পরীক্ষা হবে। হ্যাঁ, এই পুরো সাক্ষ্য আইনের উপর আমাদের কোনো প্রশ্ন আছে কিনা কারো? দাদা প্রশ্ন আসলে কি একটু বলবো দাদা? মানে আমাদের, হ্যাঁ বলুন। আচ্ছা আপনি বলেন, শেষ করেন, আমি দেন বলতেছি। মানে আমাদের বা ইভেন আমাদের সেকশন কেন্দ্রিক কোনো প্রবলেম আছে কিনা, যে সেকশনটা ভালোভাবে বুঝি না। বাদনদা বলেন। দাদা মানে প্রবলেমটা কি, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমি অনেক মানে বাংলা এগুলোর ইংলিশটা জানি না,
ঠিক আছে, আর ইংলিশ ওইটার মানে ট্রান্সলেশন যদি বাংলা অনুবাদটা না জানি সেই ক্ষেত্রে আমার কোশ্চেনটা ক্যাচ করতে খুব প্রবলেম হয় দাদা। বিষয়টা বুঝতে পারছি দাদা। না। যেমন হ্যাঁ আপনার হ্যাঁ ক্লাসে ঢোকার পরে একটু বলি দাদা, মানে অনেক কোশ্চেন গুলো আমি যে সেদিনকে আপনি রিটেন এক্সাম নিছেন বা ডিসকাস করেন এখন অনেকগুলো ক্যাচ করতে পারি, কিন্তু ডাইরেক্ট মানে এই সেকশনটার ইংলিশটা এটা, কিন্তু অনেক দেখা গেছে যে মানে প্রবলেম হয়ে যায় এই করতে গেলে সেকশন গুলো ইংলিশটা গেলে আমি মানে ফাইন্ড আউট করতে পারি না যে এটা এক্সাক্ট এই সেকশনটা। এটা তো মানে আপনি একটু প্রতিটা সেকশন তো ইংলিশটা 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 বলে যান, এটা খুব মানে ভালো লাগে। যেমন হোস্টেলের না না উইকনেস এইটা আমরা আগে জানতাম এমসিকিউ সময়, কিন্তু অনেক সেকশনের যেগুলো সাক্ষ্যয়নের ইংলিশ জানতাম না সেগুলো আপনার ক্লাসে শেখা হয়েছে। যেমন এক্সামিনেশন ইন চিফ, এটা তোমরা কেউ আমরা শিখি নাই বলিও না, পারি সবাই বললেই তো পারি। জি জি। এক্সামিনেশন ইন চিফ জবানবন্দি, না এগুলা কি জবানবন্দি। হয়, যেমন হচ্ছে এবার যদি কেউ এবার যদি কেউ রিটার্ন দিয়ে থাকেন এখানে, সেখানে দেখবেন জি যে আমি জাস্ট একটা প্রশ্ন উদাহরণ সব জায়গায় দিই। ওখানে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, ইংলিশ একটা প্রশ্ন করছে, দ্য প্লিডিং শ্যাল ইনক্লুড ম্যাটেরিয়াল ফ্যাক্টস অফ ল অর এভিডেন্স, এক্সপ্লেন এক্সপ্লেন দ্য সেন্টেন্স বা এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট, ঠিক এরকম লেখা ছিল সম্ভবত সিপিসির আলোকে। তো পুরো 19 তারিখের পর সেন্টেন্সটা, এক্সাম এটা ছিল। হ্যাঁ, পুরো সেন্টেন্সটা ইংলিশে দিছে, বাংলা অংশে কি বলছে, বাংলা অংশে সে ইংলিশের লাইনটা দিছে যে দ্য প্লিডিং শ্যাল ইনক্লুড ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট ল অর এভিডেন্স, এটিকে ব্যাখ্যা করুন, এটাকে ব্যাখ্যা করুন, এটা বাংলায় দিছে। কিন্তু ভাই এই ইংলিশের অর্থটা তো না বুঝলে ইংলিশের আর বাংলা বলে নাই। তো এই এখন আপনাকে আপনাকে বলে দিল যে এক্সামিনেশন ইন চিফ, বা হচ্ছে আপনাকে বলে দিল ক্রস এক্সামিনেশনে কি কি প্রশ্ন করা যায়, ক্রস এক্সামিনেশনে কি কি প্রশ্ন করা যায়। যেটা তাহলে কি কি আপনার কোশ্চেন উচিত, করা যায় এটা তো। মানে এখন প্রশ্নকর্তার উচিত ছিল ক্রস এক্সামিনেশনের বাংলা বলে দেওয়া। প্রশ্নকর্তা মনে করতেছে এটা তো লিগাল টার্ম, এটা সবাই বোঝে। জি। না 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 ঠিক আছে দাদা, এগুলো করে, কিন্তু আপনার এগুলো ভালো লাগছে আমার অনেকগুলো মানে সেকশন আমি ইংলিশ আমি জানতাম না, এটা আমার ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব পেনাল কোডে। আচ্ছা দাদা দাদা একটা মিনিট, যদি আমরা দাদা ওই যে ধরেন 17তে অ্যাডমিশন, তারপরে ওই যে অ্যাকুইস্ট কাকে বলে, তারপরে অ্যাকমপ্লিশন, এগুলি যদি আমরা মানে দাদা যদি ইংরেজিগুলি জানি, মানে কতগুলি যেগুলি আপনার মানে একদম সবসময় ব্যবহার হয় বা তাহলে কি দাদা এগুলি যদি বাংলাগুলি আমরা মানে মোটামুটি মুখস্থ করে নেই একটু সুবিধা হবে না দাদা? মুখস্থ করা কি আর মনে থাকে? এই যে আমার মনে আছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভোকাবুলারি মুখস্থ করতাম, আসলে কি মুখস্থ করে মনে থাকবে না? আপনি যদি একবার স্টার্ট করে মুখস্থ করতে পারেন সেটা ভালো, কিন্তু পড়ার সময় আপনাকে মুখস্থ করতে হবে। যেমন এখন আপনি অ্যাডমিশনের সাইটটা পড়তেছেন, অ্যাডমিশনের বাংলাটা জানবেন, কনফেশন করতেছেন, কনফেশনের বাংলাটা জানবেন। এখন আপনি কনফেশন করতে গিয়ে আপনি যদি ক্লোজ এক্সামিনেশনের বাংলা জানতে চান তখন ভুলে যাবেন। এই কারণে পড়ার সময় যখন যতটুকু পড়া হবে ঠিক ঠিক ততটুকুর বাংলা, ঠিক ঠিক দাদা। আর নাইলে তো একটা মুখস্থের মতো হয়ে গেল, সেটা আপনার মানে মাথায় থাকবে না। এক্স্যাক্টলি দাদা। ওকে, এখন আমরা পেনাল কোডে যাব। পেনাল কোডে আমরা 34 থেকে 38 প্রথমে পড়ব। এর আগে যেগুলো আছে সেগুলো আমাদের জানা দরকার নাই রিটেনের জন্য। 34 আছে কমন ইন্টেনশন, এটা আমরা সবাই জানি। তো পেনাল কোডে আচ্ছা আমাদের অফেন্স কাকে বলে, হোয়াট ইজ অফেন্স বা অফেন্সের ডেফিনেশন পেনাল কোডের কোথায় বলে দেওয়া আছে? মানে অপরাধ কাকে বলে, অফেন্স অপরাধ। মেবি দাদা সেকশন 40। সেকশন 40। আচ্ছা অফেন্স কাকে বলে? 40 40তে বলা হয়েছে দাদা। আচ্ছা নাইম ভাই, অফেন্স কাকে বলে? অপরাধ। অপরাধ কাকে বলে? মানে আপনি কাকে বলে হলো অপরাধ হলো এইটাই যে আপনি যদি কোনো কাজ আপনাকে করতে দেওয়া হয়েছে সেটা থেকে, বা আপনি যদি কোনো কাজ অন্যায় ভাবে করেন, সেটা হলো মানে সেটাকে মোটা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। দাদা আমি বলবো? আচ্ছা দাদা আমি বলবো, হ্যাঁ বলেন। যে কাজকে দেশের পরিচালিত আইন দ্বারা মানে
অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে সে এবং কাজ করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে তাকে অপরাধ বলে গণ্য করা হয়। আমরা এটা শব্দ লিখি না, সবার উত্তর সঠিক, তার উত্তর ভুল নাই। এই যে এখন যে আলোচনাটা করতেছি এটা এমনি হুদাই, কোনো পরীক্ষা কাজে লাগবে না, জানা রিটেনে কখনই আসবে না, আগে বলে নিলাম, সময় নষ্ট হচ্ছে এখানে দেখ। আচ্ছা আমি কার মেসেজ দিলাম, আচ্ছা অ্যাক্ট আর হচ্ছে অমিশন, অ্যাক্ট আর অমিশন। তো এই অ্যাক্ট হচ্ছে আরেকটা শব্দ আমরা শিখবো, এটা আমরা সবাই জানি, পানিশেবল। আর আমরা এখন করতেছি অফেন্স। ওকে, আমরা পড়তেছি এখন হচ্ছে অফেন্স। ওকে, এই তাহলে হোয়াট ইজ অফেন্স? এই অফেন্সের ডেফিনিশন দিছে আমাদের সেকশন 40 তে, যেটা আমরা সবাই জানি, যে ধারা 40-এ অপরাধের সংজ্ঞাটা দিচ্ছে। তো অপরাধ কাকে বলে, অপরাধ কাকে বলে? তো ওখানে এই অপরাধের ডেফিনিশন দিতে গিয়ে খালি পেঁচাইছে, মানে আসল কথাটা আর বলে না। আপনি যদি সেকশন 40-এর বাংলা অনুবাদ করেন তাহলে দেখবেন যে কেমন জানি উল্টা পাল্টা, কেমন জানি উল্টা পাল্টা। ফয়সাল ভাই, বিকাশ বিকাশ দাদা আসতেছে, তাকে একটু কনফার্ম করে আমি অ্যাডমিট করে রাখি। তো আপনার আমরা যদি এটা যদি বড় হাতে দেই তাহলে সেই একটা হয়ে যায় আই, তার বাংলা হয়ে যায় আই। যখন আপনি অ্যাক্ট লিখেন, যেমন দ্য সিভিল কোড, আপনার যেই কাজটা করা উচিত না আপনি সেই কাজটা করলেন, তার মানে হচ্ছে ধরেন আমি রাস্তায় দাঁড়ায় রয়েছি, এখন আপনার কিন্তু উচিত না আপনি আমাকে ধাক্কা মারবেন, কিন্তু আপনি আমাকে ধাক্কা মারলেন, ধাক্কা মেরে পানিতে ফেলে দিলেন। আর অমিশন মানে হচ্ছে বিরত থাকা, অমিশন মানে হচ্ছে বিরত থাকা। এখন কি থেকে বিরত থাকা? অমিশন মানে হচ্ছে বিরত থাকা। এখন কি থেকে বিরত থাকা? ফয়সাল ভাই, বিকাশ দাদা আর হচ্ছে দিলীপ দাদা আসতেছে, কে কে দাদা ই করেন, অ্যাডমিট করেন, কনফার্ম করেন। আসতেছে না তো দাদা, আসতেছে না। তাহলে অমিশন আছে কি? বিরত থাকা। আপনি কি থেকে বিরত থাকবেন? আপনি বিরত থাকবেন হচ্ছে যেটা করা উচিত সেটা করা থেকে। যেমন আমার উচিত হচ্ছে ভালোভাবে লেকচার দেওয়া, হয়তো আমি ভালোভাবে লেকচার দিচ্ছি না, বিরত থাকতে, কিন্তু আমি খাওয়াচ্ছি না, উচিত কাজটা আমি করতেছি না, এটা অমিশন। আর একটা হচ্ছে আমার যেটা উচিত না। তাহলে অফেন্স হলে অ্যাক্ট লাগে অথবা অমিশন লাগে, এবং এটার সাথে একটা শব্দ যোগ হবে গিলটি মাইন্ড। গিলটি মাইন্ড বা অপরাধমূলক মন,
দুষ্ট মন দুষ্টু মন যাকে বলে গিলটি মাইন্ড। তাহলে গিলটি মাইন্ডের সাথে অ্যাক্ট অথবা গিলটি মাইন্ডের সাথে অমিশন, এটাকে আমরা অফেন্স করছি। ওকে, সমস্যা নাই। আচ্ছা, নামাজ পড়া বা মন্দিরে পূজা করতে যাওয়া সবার উচিত। আমি গেলাম না, মানে যে কাজটা উচিত সেই কাজে আমি গেলাম না, তার মানে আমাদের হিসাবটা বলতেছে, ক্যালকুলেশন বলতেছে আমি অফেন্স করছি, অপরাধ করছি, কিন্তু আমি অপরাধ করি নাই। আমি আপনি একসাথে বসে পরীক্ষা দিচ্ছি, আপনার কলমের কালি শেষ হয়ে গেছে, আপনি আমার কাছে কলমটা চাচ্ছেন, আমার কাছে এক্সট্রা কলম আছে, তাহলে আপনাকে ওই সময় কলমটা দেওয়া আমার উচিত, বাট আমি দিলাম না। তার মানে আমাদের এই আমরা এতক্ষণ যতটুকু পড়লাম সেই হিসেবে এটা অফেন্স। কিন্তু না, সেটাও অফেন্স না। আমি ধরেন ডোনাল্ড ট্রাম্পকে খুন করে ফেললাম, আমি ডোনাল্ড ট্রাম্পকে খুন করে ফেললাম, তাহলে এই ডোনাল্ড ট্রাম্পকে খুন করে ফেললাম, খেয়াল করে, ডোনাল্ড ট্রাম্পকে খুন করা কি আমার উচিত? না, শুধু শুধু আমি তাকে খুন করে ফেললাম। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে আপনার, তো তার মানে উচিত যে কাজটা না, আমি আবার সেই কাজটাই করলাম, আমি আবার সেই কাজটাই করলাম। ক্লিয়ার? উচিত যে কাজটা না, আমি আবার সেই কাজটাই করলাম। তাহলে দেখেন এখানে তাহলে ব্যাপারটা কি করতেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি ডোনাল্ড ট্রাম্পকে খুন করার পরেও, আমি কিন্তু অপরাধী হচ্ছি না। কারণটা কি? কারণ হচ্ছে যে এই যে আপনার পেনাল কোডে পানিশেবল থাকতে হবে। পানিশেবল, যে শব্দটা আমি ওখানে উল্লেখ করেছি, পানিশেবল মানে হচ্ছে শাস্তিযোগ্য। তার মানে হচ্ছে আমি কোনো কাজ থেকে বিরত থাকলে বা কোনো কাজ না করলে, আমি কোনো কাজ থেকে বিরত থাকলে বা কোনো কাজ না করলে, যেটা করা উচিত সেটা না করলে, যেটা করা উচিত না সেটা করলে, সেটাকে যখন শাস্তিযোগ্য করা হবে তখন সেটা অফেন্স। তার মানে আপনি আমি বিশাল অন্যায়, যেমন বাংলাদেশে যদি এরকম হতো যে যে আচ্ছা ধরেন আমি বারে গিয়ে মদ খাবো, বাংলাদেশে যদি এটাকে যদি শাস্তি হিসেবে না নিত, শাস্তিযোগ্য না করতো, তাহলে মদ খাওয়াটা অপরাধ ছিল না। যেমন মানে শোনা কথা, আমার দেশের বাইরে যাওয়ার সুযোগ হয় না, যে ইন্ডিয়াতে নাকি অ্যাভেলেবল মদ খায়, আমেরিকা নাকি অ্যাভেলেবল মদ খায়। তাহলে সেই দেশের আইন নিয়ে বিশ্লেষণ করার সুযোগ হয় না। যদি এরকম হয় যে সেই দেশের আইনে এটা অপরাধ না, অপরাধ আছে, এটা শাস্তিযোগ্য না, তাহলে এটা অপরাধ না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অ্যাক্ট অথবা অমিশন হলেই সেটাকে আমরা অফেন্স বলতে পারবো না, ইট মাস্ট বি পানিশেবল। অর্থাৎ এবার একটু লিখি, যে অ্যাক্ট পানিশেবল, যেই অ্যাক্ট পানিশেবল, যেই অমিশন পানিশেবল, মানে যেই অ্যাক্ট শাস্তিযোগ্য,
যেই অ্যাক্ট যেই ওমিশন শাস্তিযোগ্য তাকে বলবো আমরা অফেন্স, তাকে বলবো আমরা অফেন্স বা অপরাধ, তাকে বলবো আমরা অফেন্স বা অপরাধ। তাহলে আমরা অফেন্সের ডেফিনিশনটা আমাদের প্রবলেম হবে, যদিও আমাদের এটা রিটেন পরীক্ষা আসবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকশন 40 তে আসলে এভাবে বলে নাই। সেকশন 40 তে একটু পেঁচাইছে ঘুরাইছে, সেখানে অনেক সেকশন উল্লেখ করছে। যেমন আমি আপনার বাসা থেকে কোনো কিছু নিয়ে গেলাম, আমি আপনার বাসা থেকে গরু চুরি করে নিয়ে গেলাম। পেনাল কোডে যদি এই চুরিকে শাস্তিযোগ্য না করতো, আমরা জানি যে চুরি করলে পেনাল কোডে শাস্তি হয়, পেনাল কোডে নামে শাস্তি 3 বছর জেল হয়। পেনাল কোডে যদি এটা বলা না থাকতো, তাইলে চুরি করলে শাস্তি হতো না, চুরি করলে শাস্তি হতো না। অর্থাৎ যেটার জন্য শাস্তি নাই সেটা অপরাধ না, এটা হচ্ছে মূল কথা। ওকে, তাহলে এটা হলো সেকশন 40, যেটা আমাদের কাজে লাগবে না, জাস্ট আমাদের বেসিক একটা ধারণা হলো যে অফেন্স আসলে কি জিনিস। এবার আমরা যাবো হচ্ছে 34 থেকে 38 আমাদের রিটেন প্যাটার্নের জন্য। 34 একটা কথা আছে, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমরা এখন যেটা পড়বো 34 থেকে 38, এখান থেকে একটা প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা মোটামুটি 90% রিটেনে। 34 কমন ইন্টেনশনের আমরা মাদার সেকশন হিসেবে জানি ওকে। আচ্ছা বলেন তো, এই কমন বা 34 ধারায় কোন কোন উপাদান থাকলে আমরা পানিশেবল করতে পারবো, শাস্তিযোগ্য করতে পারবো? কারো কোন আইডিয়া আছে? 34 ধারায় কোন কোন সত্য আছে বা কোন কোন উপাদানগুলো আছে? দাদা দুইজন মানে একের অধিক মানে দুইজন ব্যক্তি থাকতে হবে অপরাধের জন্য, তাদের অপরাধটা সম্পাদন করতে হবে, অপরাধটা সম্পাদন করতে হবে। ওকে, আর অভিন্ন অভিপ্রায় থাকতে হবে কাজ করার ক্ষেত্রে। অভিন্ন অভিপ্রায়ের ইংলিশ কি? কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন থাকতে হবে। তারপরে তাদের সবারই অংশগ্রহণ করতে হবে কাজটির ক্ষেত্রে, তাদের সকলেরই অংশগ্রহণ থাকতে হবে, পার্টিসিপেশন থাকবে। তারপরে মানে অভিন্ন অভিপ্রায় সংগঠন মানে অভিন্ন অভিপ্রায়ের বাস্তবায়নে তারা এই কাজটা সম্পাদন করবে। কমন ইন্টেনশন বাস্তবায়নে তারা এই কাজটা করবে, এবং যদি করে তাহলে তারা পানিশেবল হবে বা শাস্তিযোগ্য হবে। ওকে ফাইন। একটা ব্যাপার খেয়াল করুন যে আমরা যদি সেকশন 34 যেটাকে আমরা কমন ইন্টেনশন বলি, তো অফেন্স হতে যা যা লাগে মোটামুটি সকল উপাদানে কিন্তু ধারা 34 আছে। যেমন আপনার গিলটি মাইন্ড লাগবে, গিলটি মাইন্ড। 1 নম্বর লেখেন গিলটি মাইন্ড, অপরাধমূলক মন। মানে যেটাকে আমরা ল্যাটিন টার্মে বলি, লিখে দিচ্ছি, মেনস্ট্রিয়া বলি, যেটাকে আমরা ভালো ইংলিশে বলি গিলটি মাইন্ড। জিনিসগুলো নিয়ে আমরা এখন সেকশন 34 পড়ব। 34 যেটা বলছে প্রথমত, ও এখানে
এখানে যে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে জয়েন্ট লায়াবিলিটি, জয়েন্ট লায়াবিলিটি, যৌথ দায়ের প্রসঙ্গটা। যৌথ দায় কি? এখানে যৌথ দায় আছে কারণ এখানে আমাদের মেম্বারই বলছে যে কমপক্ষে 2 জন থাকবে, কমপক্ষে 2 জন মেম্বার থাকবে। আব্দুল কুদ্দুসের বাসায় চুরি করব, আমরা 20 তারিখে আব্দুল কুদ্দুসের বাসায় চুরি করব। তাহলে আমাদের গিল্টি মাইন্ড নিয়ে আমরা প্রি প্ল্যান করলাম, খেয়াল করে প্রি প্ল্যান করলাম, বাট আমরা আলটিমেটলি ফাংশনাল